জুলাই মাসে যখন ছাত্র জনতা, একেবারে সাধারণ মানুষ যখন আন্দোলনে যুক্ত হওয়া শুরু হলো, তখন কিন্তু একটা অন্যরকম জাগরণ আমরা লক্ষ্য করেছি এবং এই জাগরণটা সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি স্টুডেন্টের বাবা মা তারাও রাস্তায় নেমে এসছে, ছোট ছোট শিশু কিশোররা রাস্তায় নেমে গেছে। সো এরকম একটা জাগরণ আমার মনে হয় যে বাংলাদেশ খুব নিকট অতীতে দেখেনি। 90-এর পরে, 90-এর অভ্যুত্থানও ঠিক এতটা বিস্তৃত ছিল কিনা আমি জানি না, তবে ছিল না, হ্যাঁ আপনি জানেন সেটাও এতটা বিস্তৃত ছিল না, কিন্তু 5ই অগস্ট যেটা হলো সেটা খুবই অভূতপূর্ব। এবং তারপরে আমার কাছে মনে হয়েছে যে আজকে এই যে আমাদের হতাশা, যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইল, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা চাইনি। 1500 মানুষ প্রাণ দিল, 20,000-এর উপরে আহত হলো, পঙ্গু হলো, চোখ হারালো, এর বিনিময়ে আসলে একটি দলের বদলে আরেকটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, এটুকুই পরিবর্তন। আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে তীব্র হতাশা, আমি হতাশা দেখি। ধরুন নতুন সরকার শপথ নেবার পর 3 মাস পার হলো, সংসদের একটি প্রায় 1.5 মাসের অধিবেশন আমরা অতিক্রম করলাম। আমার কাছে মনে হয়েছে এর আগে 18 সালের পার্লামেন্টে আমি যা দেখেছি, একদলীয় শাসন এবং সেই সাথে একটি গৃহপালিত বিরোধী দল, একই রকমভাবে আমি এই সংসদেও দেখতে পাচ্ছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি অনুগত বিরোধী দল। এবং আমি যদি বলি বিরোধী দল বা বিরোধী কণ্ঠ হিসেবে এনসিপি যতটা সোচ্চার, আমি কিন্তু জামাতকে সেরকম ভূমিকা রাখতে দেখছি না। এটা হতে পারে যে দীর্ঘদিনের বিএনপির সঙ্গে পথ চলার তাদের যে অভ্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে সংসদে প্রতিষ্ঠা করবার জন্যে যেই ধরনের চিন্তা এবং যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, জামাতের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। সে কারণেই দেখুন, ধরুন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, সেটা নিয়ে আমি ছাড়া কথা বলবার মতন আমি আর কোনো সংসদ সদস্যকে পেলাম না। আমি নোটিশ দিয়েছিলেন, আমি নোটিশ দিতে পারবো না তো মান্না ভাই, দিতে হলে আমাকে আরো 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে সেখানে, সেই স্বাক্ষর তো আমি পাবো না। সো আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সংসদটা ঠিক আগের সংসদেরই একটা ধারাবাহিকতা, শুধু দল পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে। এবং যে অধ্যাদেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আপনি যে প্রশ্নটি করছেন, ধরুন গুম অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো যখন একপাশে সরে যায়, বলা হয় যে আমরা এটাকে নতুন করে আনবো, আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আমাদেরকে মানে আস্থা দেয় না। অতীতে আমরা তো দেখেছি বিচার বিভাগের স্বাধীনতা, আওয়ামী লীগ এসছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে, আবার বিএনপি এসছে, বিচার বিভাগ তো স্বাধীন হয় নাই। সুতরাং এই সরকার নতুন করে সেই অধ্যাদেশটি আনবে, এই আস্থা তো আমি পাই না। আচ্ছা, সচিবালয়ের বিষয়টা কি বলবেন? সচিবালয় তো তারা প্রতিষ্ঠা করার মধ্যে মানে এক ধরনের উদ্বোধন টাইপের ব্যাপারটা হয়ে গেছিল, বিস্তৃতি খাওয়া হয়ে গেছিল, একদম একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আছে। এবং আমি আপনাকে বলি, আমাদের অনেকগুলো জেলায় কিন্তু এই মুহূর্তে জেলা জজ নাই, সেশন জজ নাই। কেন নাই? কারণ আমাদের যে অধ্যাদেশটা যেটা সুপ্রিম কোর্ট থেকে জারি হয়ে এসছে, সেটা অনুযায়ী সরকারের কিন্তু নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়নের আর কোনো ক্ষমতা থাকবার কথা না। এটা সুপ্রিম কোর্টের একক ক্ষমতায় হবার কথা, লোয়ার জুডিশিয়ারির যে অ্যাপয়েন্টমেন্ট এবং সবকিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, রেকমেন্ড করা হচ্ছে অমুককে অমুক জায়গায় জেলা জজ করা হোক, সেশন কোর্টে অমুককে দেয়া হোক। বর্তমান চিফ জাস্টিস খুবই রাইটলি তিনি এই পদায়নটা করছেন না, কারণ তিনি বলছেন যে এটা তো শুধুমাত্র সুপ্রিম কোর্টের একক এখতিয়ার, এখানে তো নির্বাহী বিভাগ কথা বলতে পারে না, আইন মন্ত্রণালয় কথা বলতে পারে না, কিন্তু সেটা বলছে। সো এই যে একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আছি। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যে একজন কর্মকর্তা মন্ত্রী পর্যায়ের, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা মানছেন না কেন, আগে তো তখন মানলেন। তারা বলছে দেখেন, এখন যেরকম আপনারা মাঝে মাঝে বলেন যে পার্টি বিউরোক্রেসি বা পার্টি অলিগার্কির মতো হয়ে যায়, বিচার বিভাগ জিতবে। সে কারণে আপনি দেখবেন সরকারগুলো যেহেতু আমলাতন্ত্রের উপর বিচার বিভাগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল, আমলাতন্ত্রের বরাদ্দ বাজেটে সবসময় দেখবেন অনেক বেশি। আমাদের বিচার বিভাগের বরাদ্দ কিন্তু অতি অপ্রতুল। কিন্তু বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তখন কিন্তু বিচার বিভাগের ঘাড়ি বন্দুকটা রাখতে হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বলেন, তখনও বিচার বিভাগের ঘাড়ি বন্দুক ওঠে। বিচারকদের বয়স বাড়িয়ে একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার যেই
চক্রান্ত, তখনও কিন্তু বিচার বিভাগকেই ব্যবহার করতে হয়। সো বড় বিপদে পড়লে তখন বিচার বিভাগের প্রয়োজন হয়, কিন্তু ডে টু ডে লাইফে তো নির্বাহী বিভাগের ভূমিকা অনেক বেশি। সে কারণেই আমলাদের সঙ্গে বিচার বিভাগের, জুডিশিয়ারির সবসময় একটা দ্বন্দ্ব থাকে এবং আমাদের সাথে আমলাদের সঙ্গে থাকে সবসময় থাকে। এবং নির্বাহী বিভাগ বা আমলারা, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এনজয় করবে কিনা, জুডিশিয়াল পাওয়ার তাদের থাকবে কিনা, এটা নিয়ে কিন্তু বিচার বিভাগ এবং ব্যুরোক্রেসির মধ্যে একটা দ্বন্দ্ব চিরকালীন রয়ে গেছে। বিচার বিভাগ বা জুডিশিয়ারি কখনো চায় নাই যে আমলাদের হাতে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হোক, কিন্তু তারপরেও কিন্তু আমরা টাইম টু টাইম দেখেছি তাদেরকে এই জুডিশিয়াল পাওয়ারটা দেয়া হয়েছে। যদিও এই ব্যাপারে রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে যে কোনো আমলার কাছে এই পাওয়ার যাবে না, কিন্তু তারপরেও কিন্তু দেয়া হয়েছে এবং আইনেও রাখা হয়েছে। মানে এটা আপনি একদিক থেকে হয়তো বলছেন, কিন্তু আমি আপনাকে আরেকটা সাইড বলি। ধরেন আমাদের এই উপমহাদেশে যখন ভারতবর্ষ ছিল তখন কাজীর বিচার ছিল না। কাজী বাদশাকে ডাকতে পারতেন, বাদশার খুব বড় বড় কর্মকর্তাদের ডাকতে পারতেন এবং কাজী যেটা বলতেন সেটাই হতো। আবার এই যে দেখেন পাকিস্তানি, যেটা হলো পারভেজ মোশাররফের ব্যাপারে কোর্ট যে সিদ্ধান্ত দিল, মানে জুডিশিয়ারি গভর্নমেন্টকে ডিসমিস করতে পারলো। রিলেশনটা আমি এরকম তো রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই তো এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর লেজিসলেটিভ তিনটা আলাদা স্তম্ভ, তিনটা আলাদা বিভাগ রাখা হয়েছে। কখনো জুডিশিয়ারি তাদের উপর আপার হ্যান্ড নেবে, কখনো এক্সিকিউটিভ আপার হ্যান্ডে হয়তো যেতে পারে, কিন্তু সর্বদাই এক্সিকিউটিভ তোষণ এটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্বৈরাচারকে তৈরি হতে সাহায্য করে। ব্যুরোক্রেসির কখনোই কোনো পাওয়ার নেই দেখেন ওভাররুল এ গভর্নমেন্ট ডিসিশন, অথবা তারা গভর্নমেন্টের উপরে কমান্ড করবে তা পারে না, কিন্তু এটা বিচার বিভাগ পারে। ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন অলসো। অ্যাবসলিউটলি। মানে এটা কি এরকম ব্যাপার, ধরেন আমরা এজিটেশনে যত এক্সপার্ট অর্গানাইজেশনে, থিওরিটিক্যালি নলেজের দিক থেকে যে লড়াই, সেই ব্যাপারে পিছিয়ে আছি। আবেগ দিয়ে যত যেতে চাই, যত ইমোশন দিয়ে যেতে চাই, তত লজিক দিয়ে যেতে চাই না। এরকম কি ব্যাপার হচ্ছে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, ভেরি রিসেন্ট এক্সাম্পল। রামিসা শিশু ঘটনাটি আপনি দেখুন, একটা দাবি উঠল সকল জায়গা থেকে, শরিয়া আইন আনতে হবে এবং লোক সম্মুখে ফাঁসি দিতে হবে। এই যে এই দাবিটা, এটা যত বেশি আবেগতাড়িত তত বেশি লজিক্যাল না। শরিয়া আইন আছে এমন বহু দেশ উদাহরণ দিয়ে দেখানো যায় যেখানে এই ধরনের সহিংসতা, নৃশংসতার মাত্রা যথেষ্ট উচ্চ। আবার নর্ডিক কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব এই ধরনের সহিংসতার মাত্রা প্রায় নাই বললেই চলে, কিন্তু সেখানে তো শরিয়া আইন নাই, ইভেন মৃত্যুদণ্ডও নাই। সেখানে দৃশ্যমানভাবে কাউকে ফাঁসি দিতে হবে এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, সো আমরা যতটা আবেগ ড্রিভেন, যেটা আপনি বলছেন, অ্যাবসলিউটলি ততটা নলেজ ড্রিভেন না। আপনি আমাকে বলেন মান্না ভাই, আমি যখন বিলেতে পড়াশোনা করেছি, আন্ডারগ্রাউন্ড দিয়ে যখন আমরা যেতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রত্যেকের হাতে একটা বই থাকতো। সেটা নোভেল হতে পারে, সেটা কবিতার বই হতে পারে, কিংবা সেটা কোনো হয়তো কাঠখোট্টা প্রবন্ধ হতে পারে। আর যার হাতে বই নেই তার হাতে নিউজ পেপারটা থাকতো। আপনি বাংলাদেশে গণপরিবহনে যদি ওঠেন, আমি উঠেই বলছি আপনাকে, বই তো দূরের কথা, আপনি কারো হাতে পত্রিকাও পাবেন না, পত্রিকাও পাবেন না। এবং যত সময় যাচ্ছে আমি তত দেখতে পাচ্ছি এই দেশের মানুষের মধ্যে অস্থিরতা, অসহিষ্ণুতা, আবেগের চরম একটা পর্যায়ে পৌঁছে যাওয়া দ্রুত, এগুলো অনেক বাড়ছে। আমি দুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে বিংশ শতকের শুরুর দিকে ইউরোপে এই ধরনের, আমেরিকায় এই ধরনের অতিরিক্ত আবেগ ড্রিভেন আচরণ লক্ষ্য করা গেছে ম্যাস পিপলের মধ্যে। তো পরীক্ষা করে দেখা গেছে যে লেড বা সীসার পরিমাণ যখন তাদের শরীরের ভেতরে বেড়ে গেছে বিভিন্ন কল কারখানা প্রযুক্তির উৎকর্ষের ফলে, এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশে আর্সেনিক, লেড এবং আরেকটা কোন কেমিক্যালের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই তিনটার মাত্রাতিরিক্ত উপাদান মানব দেহে পাওয়া গেছে। হ্যাঁ, এবং সে আর্টিকেলটার মধ্যে একদম করে বলছিল যে 20 বছর নাকি এই সময়টা, এই ধাতুগুলো বা এই কেমিক্যালগুলো যদি শরীরে একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি থাকে দীর্ঘ সময়, 20 বছরের মতো, তখন একটা এরকম ভয়াবহ রকম বিদ্যালয় গবেষণায় আমরা কত টাকা বরাদ্দ রাখি, কমে গেছে। পরিবারের বহু লেখালেখি হয়েছে এর মধ্যে, তাই না? এক একটা বাজেট 9 লক্ষ কোটি টাকা। পভার্টি অফ ফিলোসফি পুরো দেশকে গাইড করছে। আনথিঙ্কেবল।
এরকম এক্সপেক্ট করেছিলেন কি যে এই এত বড় অভ্যুত্থানের পরে এটার পরিবর্তন হবে? এই যে সংস্কার বললাম আমরা, এগুলো তো ফিলসফিক্যাল প্রশ্নই। সংস্কারের যে লড়াইটা প্রধানত তো ফিলসফিক্যাল লড়াই। এটা মানে কয়েকটা আইন বদলে দিলাম, কয়েকটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বদলাম, এটার মধ্যেই দিতে হবে না। একদম। এইখানে মানে দারিদ্রটা কি? অথচ আমরা যখন আমাদের পার্টিকে প্রজেক্ট করছি, লিডারশিপকে প্রজেক্ট করছি, তখন দেখাতে চাচ্ছি যে উনি সব জানেন বা ওনারা সব জানেন বা এই দল সব বোঝে, বাকিরা বোঝে না। এটা কেন? এটা কারণ আমাদের জ্ঞানের দৈন্যতাটা না খুব প্রকট, একদম প্রকট, আমি শব্দটাই বলবো। এবং বিশেষ করে রাজনীতিতে গত কয়েক দশকে এমন সব মানুষ যুক্ত হয়েছে যারা জ্ঞান চর্চাটাকে খুব একটা সম্মানের চোখে দেখে না। ধরুন, আপনি সোসাইটিটাকে কিভাবে তৈরি করতে চান? আপনি কি একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চান, নাকি আপনি অর্থ নিয়ন্ত্রিত একটা সমাজ তৈরি করতে চান? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চান, তাহলে বই পড়ার প্রতি একটা শিশুকে ছোটকাল থেকে আপনাকে আগ্রহী করতে হবে। শিশুর আগ্রহ কোন দিকে? সবার আগ্রহ একদিকে থাকে না মান্না ভাই। তার আগ্রহ কোন দিকে, তাকে সেই ব্যাপারে রাষ্ট্রকে ফ্যাসিলিটেট করতে হবে। আপনাকে সমাজের যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাদেরকে সম্মান করতে হবে। আপনার আমার মতো পরিবারে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা কিন্তু কেউ দেশে না, এটা লক্ষ্য করেছেন? আমার কোথায় আমার 18 নির্বাচনের যে সংসদ সেইটা এবং এই সংসদের একটা সেশন গেছে, এই অভিজ্ঞতা বলে সাংসদরা দলীয় প্রধানের স্থাবকতায় যতটুকু সময় ব্যয় করে তার 1% সময়ও তারা নলেজ বেসড একটা বক্তব্য তৈরিতে ব্যয় করে না। ধরুন, এই যে বাজেট সেশন আসছে, আমি আজকে আপনার কাছে বাজি রেখে এই কথাটি বলে আপনি বিরতিতে যান। একটা সাংসদও বাজেট বা অর্থনীতি নিয়ে কথা বলবে না। আমি এটি বলছি এ কারণেই যে আমার 4টা বাজেট দেওয়ার সময় উপস্থিত থাকার সুযোগ হয়েছে এর আগের সরকারে। 4টা বাজেটে আমার স্পিচগুলো যে মিডিয়াতে আছে, যে কেউ দেখে নিতে পারবে, আমি অর্থনীতির বাইরে একটা শব্দও বলি না। আমি গর্ব নিয়ে বলি, কিন্তু অর্থনীতি কিন্তু আমার বিষয় নয়। আমি এই বক্তব্য রাখার জন্য অর্থনীতি পড়েছি, বুঝেছি, শিখেছি, তারপরে বক্তব্য দিয়েছি। আপনি কজন এমপির মধ্যে, আমি আমার প্রশংসার জন্য বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনার আমার বলে কথা না, আপনার আমার বলে কথা না, একদম একদম এমপির কাজটাই তাই। কিন্তু আপনি একটা এমপিকে যদি বের করতে পারেন যিনি অর্থনীতি পড়ে বুঝে অর্থনীতির উপর বক্তব্য রিপিটেডলি বলেন। একটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা নাই, সরকারের প্রতি আস্থা নাই, পুলিশের প্রতি আস্থা নাই, প্রচলিত ব্যবস্থার প্রতি আস্থা নাই, ক্ষুব্ধতা আছে এবং অতীতের অনেক ঘটনায় যেহেতু বিচার হতে তারা দেখে নাই, সে কারণেই তারা এই ধরনের মব করে দেন অ্যান্ড দেয়ার একটা জাস্টিস করার চেষ্টা করে। কিন্তু এই কথাগুলো বলার সময় আমরা ভুলে যাই যে আমরা কোনো প্রিমিটিভ সোসাইটিতে বাস করছি না। আমরা ওই মধ্যযুগীয় অবস্থার পরে আরো বহু 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 কাল আমরা অতিক্রম করেছি এবং একটা যেমনই হোক গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাষ্ট্র যেভাবে চলে, প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে, সেটাকে কি করে আরো কার্যকর করা যায়, বা যদি একেবারেই অকার্যকর হয় সেটাকে কি করে চালু করা যায়, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। এবং সেটা যদি আমরা করি তাহলে অটোমেটিক্যালি এই ধরনের যুক্তিগুলো আর সামনে আসতে পারে না। আরেকটা বিষয়, ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় যারা মব করেছে তাদের ব্যাপারে কিন্তু আমার এক ধরনের থিওরি আছে মান্না ভাই। আমি মনে করি ইন্টারিয়াম সরকার এটাকে একভাবে না একভাবে পেট্রন করেছে, এটাকে আশকারা দিয়েছে, এটাকে লালন পালন করেছে। 32 নম্বরে যে ঘটনাটা ঘটলো, অ্যাবসলিউটলি 48 ঘন্টা 72 ঘন্টা ধরে তারা ভেঙেছে। হ্যাঁ, পুলিশ দাঁড়ানো, সব দাঁড়ানো, এর সামনে এগুলো ঘটেছে। সুতরাং সরকার চেয়েছে, সে কারণেই এটা এত দীর্ঘ সময় ধরে ঘটতে পেরেছে। এখন প্রশ্ন হলো সরকার কেন চেয়েছে? চেয়েছে এ কারণে যে ওই সময় সরকারের তো কোনো দল ছিল না, কিন্তু সরকারের কিছু শক্তির প্রয়োজন ছিল মাঠে, যাতে তাদের বয়ানটা কেউ কেউ জারি রাখতে পারে। মানে 5 বছর চাই ইউনুসকে, 20 বছর চাই ইউনুসকে, আজীবন চাই ইউনুসকে। তাদের তো ভিতরে ক্ষমতার খায়েশ ছিল। তো এই খায়েশের কথাটা যাতে সাধারণ মানুষের মুখ দিয়ে বলানোর একটা চেষ্টা হিসেবে তারা কিছু কিছু মানুষকে লালন পালন করতো, যাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণপন্থী মানুষ, বেশিরভাগই উগ্রবাদপন্থী মানুষ, বেশিরভাগই রাইট ফোর্সের মানুষ। তো সেভাবে তারা মবটাকে সমাজে জারি রেখেছিল। এবং একটা বিষয় যখন সমাজে মোটামুটি স্টাবলিশ হয়ে যায়, সেটাকে কিন্তু দ্রুত সরিয়ে ফেলাটাও কঠিন। আর এই সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি নির্বাচনের 1 মাস পর থেকে উনি হি ইজ নোন অ্যাজ ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার। সো এইটা কে না এনজয় করে, তাই না? কে না এনজয় করে?
দুধের স্বাদ যদি ঘোলে মেটে ঘলি সই, জি। সো উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারশিপ এনজয় করছেন, কিন্তু ওনাকে অনেক বেশি ওনার মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 21শে ফেব্রুয়ারি বিএনপির লোকাল নেতৃবৃন্দ আমাকে এলাকায় ফুল দিতে যাওয়ার সময় লাঞ্ছিত করেছে, আমার ফুল পাড়া দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আমাকে ফুল দিতে দেয়া হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দপ্তরের প্রতিও মানে ইয়ে থাকতো, মানে কি বলবো ওটাকে, যে মানে নিজের দপ্তর ঠিক মতো চালানোরও যদি ইচ্ছা থাকতো, উনি দেন অ্যান্ড দেয়ার অ্যাকশনে যেত। এটা নট দ্যাট রুমিনকে ফেভার করা, এটা হচ্ছে নিজের দলকে ফেভার করা, নিজের গভর্নমেন্টকে ফেভার করা। আমার এলাকায় ব্রাহ্মণবাড়ি, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতেই থাকি, আমি সেই উদাহরণই আপনাকে দেই। 15-20 জনের একটা মিছিল বের হয়েছে আওয়ামী লীগের, সবারই মাস্ক পরা, টুপি পরা, মুখ ঢাকা। বের করার কোনো সম্ভব না কে ছিল। 150 জনের নামে মামলা হয়েছে। বিএনপির নেতারা, লোকাল লিডাররা জেলায় জেলায় মামলা বাণিজ্য করছে, উপজেলায় উপজেলায় মামলা বাণিজ্য করছে 5 অগস্টের পর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। কিন্তু সে তো জানেই না মনে হয়। সে সংবিধানের 215 অনুচ্ছেদ নিয়ে বা 126 অনুচ্ছেদ নিয়ে বা 99 নম্বর অনুচ্ছেদ, আই এম জাস্ট সেইং র্যান্ডমলি, নিয়ে যত উদ্বিগ্ন। বাংলাদেশে গত 1 মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে 71 বছরের একজন বৃদ্ধ, আমি আপনার শোতে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগেই ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন কেন? বলছি কারণ আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি। খেয়াল করেছেন মানা ভাই যে এই সরকারের মধ্যে ইউনূস গভর্নমেন্টকে ডিফেন্ড করার একটা প্রবণতা, ডিড ইউ নোটিস দ্যাট? অনেকেই লক্ষ্য করেছে। আমার কাছে মনে হয়েছে এই সরকারটা ইউনূস সরকারেরই একটা প্রলম্বিত অংশ। কেন আমি বলছি, আপনি লক্ষ্য করেছেন সরকারের তথ্য উপদেষ্টা ভেরি ক্লোজ টু দ্য প্রাইম মিনিস্টার জাহিদুর রহমান, উনি সম্প্রতি বলেছেন, আমি বিশ্বাস করি ইউনূস সরকার শিশু হত্যার জন্য টিকা দেয়নি, বিষয়টি এরকম নয়। দেখুন, কোনো সরকারই জেনারেল পাবলিক হত্যার জন্য কোনো সিদ্ধান্ত নেয় না নর্মালি। তারা কি করে, তারা শিয়ার রেকলেস হয়, এক্সট্রিম লেভেলের রেকলেসনেস থাকে, এবং সেই রেকলেসনেস ইটসেলফ ইজ আ ক্রাইম। এইটা কি ডক্টর জাহিদের মতন সর্ববিষয়ে জ্ঞানী ব্যক্তি জানেন না? জানার তো কথা, কিন্তু ওই যে প্রাইম মিনিস্টারের চারপাশে থাকেন, ওনার বুঝতে পারছেন না। তারপরে ধরুন বিএনপি 20 বছর ধরে বিরোধী দলে, এই কান্নাকাটি, 20 বছর যাবৎ কান্নাকাটি। এই 20 বছরে তারা একটা পররাষ্ট্রমন্ত্রী কে হবে ঠিক করতে পারে নাই। এত বড় দলে একটা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতাওয়ালা লোক নাই, খলিল সাহেবকে করতে হলো। আচ্ছা, ইন্টেরিয়াম সরকার ট্রেড এগ্রিমেন্ট করলো 3 দিন আগে নির্বাচনের। এই সরকারের যদি ন্যূনতম স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য দুটোই থাকতো, ন্যূনতম, তারা এটাকে সংসদে অ্যাটলিস্ট আলোচনা করত। ওই সৎ সাহসটাও তো এই সরকারের নাই যে তারা সংসদে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবে। এটা নিয়ে শুধু সরকার বলছে বিরোধী দল তো চাই না। একই তো, আমি তো বিরোধী দলকে সরকার থেকে আলাদা করি না, আমি আমার আলোচনার শুরুতেই বলেছি এটা একদলীয় পার্লামেন্ট। জাস্ট the parliament we saw back in 2014, 2018 and 2024. This is the continuation of the same method. Just ওই সময়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, এখন বিএনপির সঙ্গে জামাত আছে। This is all the same. All the same. This is all the same. পার্থক্য একটা জায়গায় আছে মান্না ভাই, আমি অলওয়েজ এই গভর্নমেন্টটাকে দেখি ইনকম্পিটেন্ট, ইনকেপেবল আওয়ামী লীগ হিসেবে। আওয়ামী লীগ যা করেছে ফুল কনফিডেন্স নিয়ে করেছে, ফুল ক্যাপাসিটি নিয়ে করেছে, এবং আওয়ামী লীগ জানতো তারা কি করছে। কিন্তু এই সরকারটাকে আমার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হয়। ধরুন এখন তো গণমাধ্যম এরকম হয়েছে যে এখন গণমাধ্যম কেবলমাত্র পত্রিকার 4 পাতার মধ্যে আবদ্ধ না। আপনার হাতেও একটা গণমাধ্যম আছে, আমার হাতেও একটা গণমাধ্যম আছে। আমি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে, মারাত্মক। গতকালকে একটা স্পিচ দিয়েছেন ত্রিশালে, 2014 সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসি চরম করছে, আমার বক্তব্য ওইখানে না। আমার বক্তব্য হচ্ছে তার স্পিচ রাইটাররা যারা, এখানে কি কোনো খেলা আছে?
ওনার বোঝা ব্যাপারে খুবই মুশকিল, এরকম মিস্টেক তো হওয়ার কথা না। এবং রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ইপিজেড করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন। একটা বড় মিস্টেক হয়েছে বাংলা